সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, স্বৈরাচার ইউনূসের আমলে রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা, নির্বাচিত সরকারকে উত্থানের পর দেশে এখন কিসের রাজত্ব চলছে, লাইভে এসে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, স্বৈরাচার ইউনূসের আমলে ঋণের জালে জড়িয়ে দেশ, ১.৫ বছরে আত্মসাৎ ২৬,০০০ কোটি টাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাসিনার ভয়ে আজই পদত্যাগ করছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এনসিপির প্রথম ধাপের প্রার্থীর নাম ঘোষণা আজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। স্বৈরাচার ইউনূসের আমলে রংপুরে তারাগঞ্জে ৭৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় আর তার স্ত্রী ৬০ বছর বয়সী সুবর্ণা রায়কে নিজেদের ঘরেই গলা কেটে হত্যা করা হয়েছে। একজন সম্মানিত শিক্ষক যিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, তাকে আর তার সঙ্গিনীকে এভাবে পাশবিক নৃশংসতার শিকার হতে হলো। এ ঘটনায় শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির একটা ভয়াবহ ছবি। যোগেশচন্দ্র রায়ের মতো মানুষ এ দেশটা গড়েছিলেন। ১৯৭১ সালে যখন মাটিতে রক্ত ঝরেছিল, তখন তিনি লড়াই করেছিলেন একটা স্বাধীন দেশের স্বপ্ন দেখে। সেই স্বাধীন দেশে আজ তার এই পরিণতি। তারাগঞ্জের খিয়ারপাড়া গ্রামে তার নিজের বাড়িতে, যেখানে তিনি আর তার স্ত্রী দুজনেই একা ছিলেন, সেখানে হামলাকারীরা নির্বিঘ্নে ঢুকে এই নারকীয় কাজটা সেরে ফেলতে পেরেছে। পুলিশে চাকরি করা তার দুই ছেলে দূরে থাকায় বৃদ্ধ দম্পতি একেবারে অসহায় ছিলেন। যে দেশে জুলাই মাসে রক্তাক্ত দাঙ্গা দিয়ে নির্বাচিত একটি সরকারকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, সেই দেশে এমন ঘটনা কি খুব আশ্চর্যজনক? ইউনূস আর তার দলবল তখন অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কি আর বোঝার বাকি আছে? জুলাইয়ের সেই সহিংসতা, যেখানে দেশ জুড়ে রাস্তায় আগুন জ্বলছিল, মানুষ মরেছিল, সেই ঘটনার পেছনে কাদের হাত ছিল সেটা এখন আর গোপন কিছু নয়। বিদেশি টাকা, ইসলামী জঙ্গি গোষ্ঠীর মদত আর কিছু সামরিক বাহিনীর সমর্থনে মিলে যে কু ঘটানো হয়েছিল, তার ফলাফল এখন সাধারণ মানুষ ভোগ করছে। সুদী মহাজন ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের নামে দরিদ্রদের কাছ থেকে চড়া সুদ আদায় করে নিজের সাম্রাজ্য করেছিলেন, তিনি এখন দেশের কান্ডারি বনে বসে আছেন। কোনো ভোট ছাড়া, কোনো জনগণের অধিকার ছাড়াই তিনি আর তার অসরকার দেশ চালাচ্ছেন। এই অবৈধ ক্ষমতা দখলের পর থেকে দেশে কি হচ্ছে সেটা তো চোখের সামনেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সাধারণ মানুষ অনিরাপদ বোধ করছে, আর মুক্তিযোদ্ধাদের মতো সম্মানিত মানুষদের প্রাণ যাচ্ছে। ইউনূসের এই অসরকার ক্ষমতায় আসার পর থেকে কি কি ঘটনা ঘটেছে সেটা একবার ভেবে দেখুন। সংখ্যালঘুদের উপর হামলা বেড়েছে, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন দিশেহারা হয়ে গেছে। যে দেশে এক সময় মানুষ তুলনামূলকভাবে নিরাপদ বোধ করত, সেই দেশেই এখন সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। আর এসবের দায় কার? নিশ্চয়ই তাদের, যারা সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখল করেছে। জুলাই মাসে যে দাঙ্গা হয়েছিল সেটা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, সেটা ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র, যার পিছনে বিদেশি শক্তির টাকা ছিল, ইসলামী জঙ্গি সংগঠনের লোকবল ছিল, আর কিছু সামরিক বাহিনীর সদস্যদের সমর্থন ছিল। এই তিনটা জিনিস মিলে তারা একটা নির্বাচিত সরকারকে উৎখাত করতে পেরেছে। আর এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যোগেশচন্দ্র রায়ের মতো মানুষের প্রাণ যাচ্ছে। এদিকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠেছে। দেশের রাজস্ব প্রধান সতর্ক করে বলেছেন, বাংলাদেশ ঋণের ফাঁদে আটকে পড়েছে। ঋণ পরিশোধ এখন সরকারি রাজস্বের তুলনায় দ্বিতীয় বৃহত্তর বাজেট ব্যয়ে পরিণত হয়েছে। অন্যদিকে কর রাজস্ব তীব্রভাবে হ্রাস পেয়েছে। ঢাকায় এক সেমিনারে বক্তৃতাকালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এম আব্দুর রহমান খান বলেন, আমরা ইতিমধ্যেই ঋণের ফাঁদে আটকে পড়েছি। এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়। শেখ হাসিনার সরকারের পতন এবং বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমে অবনতি ঘটেছে। রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে এবং এখন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ঋণের ফাঁদে আটকা পড়েছে। জনগণ মূল্যস্ফীতির শিকার হচ্ছে, বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে এবং দেশ পরিচালনার জন্য সরকারের কাছে অর্থ নেই। বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেই এখন স্বীকার করছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। এই দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
সরকারের দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে, তবে বিষয়টি নিয়ে কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি। আজ বুধবার সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এর আগেই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছেন দুই উপদেষ্টা। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বেলা ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকার ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে পদত্যাগের বিষয়টি জানাতেই সংবাদ সম্মেলন ডাকা হতে পারে। সরকারের দায়িত্বশীল সূত্র জানায় গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। গতকালের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ওঠে। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে দুই উপদেষ্টা বুধবার পদত্যাগ করছেন।